বলেন তাহলে আমাদের এখন করণীয়টা কি? করণীয়টা হচ্ছে যে মানুষকে কি করে মুভমেন্টে আনা যায়। আমাদের গ্রামে গঞ্জে যে কোঅপারেটিভ মুভমেন্ট হচ্ছিল সেগুলো প্রায় শেষের দিকে। কেন জাগি গানের সুরে যে নাগরিক সমাজ অনেক কিছু করতে পারে। এই যে দেখছেন নিউজ পেপার ব্যাংক, এই ব্যাংকটা পুরো আকাশ থেকে পড়েনি। আপনার বাড়িতে জমানো বাড়তি নিউজ পেপার থাকে। আপনার পাড়ার প্রচুর ছেলে মেয়ে আছে, যে ছেলে মেয়েগুলোর কাছে 400 টাকার গম তুলি পৌঁছে দিলে তারা পিকাসো না হোক একটা সুন্দর আর্টিস্ট হতে পারে। তাহলে সেই ছেলেটা যে আর্টিস্ট হতে পারছে না, যার মনের ভেতর একটা আর্টের প্রতি ভয়, তো বলতে হবে যে মনে মনে কথা মুখ এবং ভাবনা মুখেরকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এই মঞ্চে জায়গা দেওয়ার জন্য। স্যার, আজকে কি বিষয়ে আপনারা কলকাতা প্রেস ক্লাবে কনফারেন্স ডেকেছেন? বিষয়টা নাগরিক, মানে চারিদিকে যে ধরনের ডাউনফল হচ্ছে ডেমোক্রেসিতে, আমরা দুজনেই একটা জিনিসে বুঝতে পেরেছি, নাগরিকের ভয়েস কোথাও নেই। মানে কোথাও লয়ারদের ভয়েস আছে, কোথাও সাংবাদিকদের ভয়েস আছে, কোথাও উকিলদের ভয়েস আছে, কোথাও জাজেদের ভয়েস আছে, কোথাও পলিটিক্যাল নেতাদের ভয়েস আছে, কিন্তু যাদের জন্যে তারা লড়ছেন তারা ভয়েসলেস হয়ে গেছে। তারা তো অনেকে পিএইচডি, অনেকে এমএ, অনেকে হয়তো রিক্সা চালায়, ভ্যান চালায়, যাই চালাক না কেন, তাদের কোনো ভয়েস অন্য কোথাও পৌঁছচ্ছে না। সেজন্যে তাদের জন্য চুরি হচ্ছে, তাদের জন্য জোচ্চুরি হচ্ছে, তাদের জন্য ডাকাতি হচ্ছে, তাদের জন্য মানুষ প্রাণও দিয়ে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা মানুষেরও উন্নতি হচ্ছে না। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে সাধারণ মানুষ যদি তার পাড়াতে এক হয়, 2000 মানুষ এক হয়ে যদি কোনো পার্টিকুলার কাজ করে, তাহলে হয়তো ভবিষ্যতে কোনো উন্নতি হতে পারে। তাই আজকের প্রথম প্রচেষ্টা যে এই ভয়েসগুলোকে যদি সামনে আনা যায়, যারা সোশ্যাল ওয়ার্কার, যারা কাজ করছেন দেশের জন্যে, তারাও একটা দ্বিখণ্ডিত শক্তি, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে একটা দূরত্ব বজায় রেখে চলেন। আমরা সেই কেন্দ্র বিন্দুগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করছি, এইটুকু। আজকে নাগরিক সমাজে সবচেয়ে বড় যে ব্যাধি, সেটা হচ্ছে দুর্নীতি নামক শব্দটি, সবচেয়ে বড় ব্যাধি। গত দুদিন আগেই হাইকোর্টের একটা নজিরবিহীন রায়তে 26,000-26,000-এর মতো মানুষের চাকরি চলে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতি, এই চাকরি চলে যাওয়ার মধ্যে দিয়েই কি দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে, নাকি আগামী দিনে যারা দুর্নীতি করছে তাদের আরও সাবধান করে দেবে, আরও সজাগ করে দেবে? না, ভারতের সবচেয়ে বড় ব্যাধি দুর্নীতি নয়। যারা চুপচাপ বাড়িতে বসে আছেন এবং কিছুই করেন না, দুর্নীতি তো করেনও না, ভালো কাজটাও করেন না, তারা 140 কোটি। দুর্নীতি 2% লোক করে, তারা 140 কোটিকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে না। খবরে দেখানো হয় তাই মনে হয় দুর্নীতিটা বড় খবর। আমাদের দেশের সাউথে MBBS কলেজ খুলেছেন একজন, তিনি সোশ্যাল ওয়ার্কার। পুরো ভারতবর্ষ জুড়ে যারা গাছ লাগাচ্ছে সাইকেলে চড়ে, ভ্যানে চড়ে, তারা সব সোশ্যাল ওয়ার্কার। আজকে কোর্টে গিয়ে একটা কেসের সমাধান হয়নি, পুলিশ স্টেশনে গিয়ে সমাধান হয়নি, বাবলি মুখার্জি সেই কেসটাকে সলভ করছেন। আমাদের দেশে যারা ভালো কাজ করেন না, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত না, ভালো কাজ করেন না, সেটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় দুর্নীতি। 140 কোটির রাইজ হলো না, সেজন্য আমরা ওই 26,000 যারা দুর্নীতি করছেন, 15 লাখ নিচ্ছেন, 7 লাখ নিচ্ছেন, এদিকে স্যালারিও তুলছেন, আমরা তাদেরকেই দেখতে পাচ্ছি চোখের সামনে। আজকের এই মিটিংটা তারই প্রতিবাদে, যে ওটা দুর্নীতি হলেও কিছুই না, ওটা হাজার হাজার কোটি টাকার গল্প তো শুনে নিয়েছেন, তাতে কি আমাদের দেশে কোনো রিক্সাওয়ালার ইনকাম বেড়েছে? সেজন্য কিছু যায় আসে না, ওটা গল্প। চুরির টাকাতে আমাদের যদি সব বাড়িকে সোলার করা হতো, ইন্ডিয়ার সব বাড়ি সোলার হয়ে সবকটা লোকাল ট্রেনও সোলার হয়ে যেত। শুনে ওই দুর্নীতি থাক, ওটা গল্পের জন্যে ভালো, রোমাঞ্চকর গল্প। 75 বছর ধরে একজন হিরো মেরেই যাচ্ছে সব ভিলেনদের আর মৃত্যু হয় না, কিন্তু ভালো লোকেরা যে চারিদিকে দাঁড়িয়ে ওই হিরোটাকে দেখে, তাদের আজকের দিন। এই দেশ আমার মৃত্যু উপত্যকা নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার মৃত্যু উপত্যকা নয়। ফলে এই এদেশ মৃত্যু উপত্যকা নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ মৃত্যু উপত্যকা নয়। আজকে ভারতবর্ষে ফ্যাসিজম এক ভয়ানক জায়গায় এসে গেছে। কিভাবে এসে গেছে আপনি দেখবেন, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট বলছে ব্রিটিশ শাসনের চেয়েও এই মুহূর্তে অর্থনৈতিক দৈন্যদশা ভারতের বেশি। আজকে প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওয়ার্ল্ডের কি বলছে, যে একসময় যে প্রেস ফ্রিডমের জন্য ভারতবর্ষকে মানা হতো, সেই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা তলার সারিতে চলে গেছি।
ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্ট কি বলছে? যে আমরা ক্ষুধা সূচকে পাকিস্তানের থেকে, বাংলাদেশের থেকেও নিচে চলে গেছি। ফরগেট অ্যাবাউট পরিসংখ্যান, আপনি চারপাশে দেখুন যে কলমের এক খোঁচায় 26,000 লোকের চাকরি চলে যাচ্ছে, এবং যে লোকেদের মধ্যে বেশিরভাগের সাথেই দুর্নীতির কোনো যোগ নেই। আপনি চুরি করেননি, তাহলে আপনার ওপর চুরির দায় পড়বে কেন? আপনি খুন করেননি, খুনিকেও ফাঁসি দেওয়া হবে, আপনাকেও ফাঁসি দেওয়া হবে। এটা কোন ধরনের নিয়ম? এটা কি 21শে আইন? এই সমস্ত নিয়ম প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষ ফ্যাসিজমের দোরগোড়ায় এসে গেছে, যে ধর্ম আর রাজনীতি একসাথে মিশে গেছে। প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করছেন, সেখানে রাজদণ্ড নিয়ে যাচ্ছেন। এটা কি একটা মধ্যযুগে বাস করছি? আমরা কোনো সম্রাটের জন্য গণতন্ত্র তৈরি করিনি। পরিষ্কার আপনাদের এখানে বলছি, কোনো সম্রাটকে পুজো দেওয়ার জন্য গণতন্ত্র তৈরি হয়নি। গণতন্ত্র হচ্ছে মানুষের নৈবেদ্য, মানুষের পুজো করার জন্য গণতন্ত্র তৈরি হয়েছে। তাহলে তার বিরুদ্ধে দুটো চ্যানেল, কথামুখ এবং ভাবনামুখ, শুধু ফ্যাসিজম নয়, নাগরিক সমাজ কি করতে পারে সেই বিষয়টাকে আজকে তুলে ধরতে চেয়েছে। আপনার পাড়ায় যে মা আছেন, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আছেন, তার সামাজিক পেনশনটা কেন হবে না? সরকার করতে পারেনি বলে কি সাধারণ মানুষও জগন্নাথ হয়ে আমরা বসে থাকবো? আপনার পাড়ায় যে সমস্ত ট্যালেন্ট আছে, তাদের নিয়ে রাজনৈতিক দলগুলো ট্যালেন্ট ব্যাংক কেন তৈরি করবে না? এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয় যে এতগুলো বছর স্বাধীনতার হয়ে গেল, এখনও ভারতবর্ষ ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে পারে না। ট্যালেন্টের অভাবের জন্য না, ট্যালেন্টকে যত্নহীনতার কারণে খেলতে পারে না। আপনারা সাংবাদিক, আপনারা বিকল্প ধারার সাংবাদিকতা করেন, আপনাদের গভীরভাবে আমার ভালোবাসা জানিয়ে বলছি। আমার পাড়ায়, যে কোনো পাড়ায় গিয়ে দেখবেন একটা ছেলে আগে অসাধারণ ছবি আঁকতো, এখন সে হয়তো কোনো দোকানে কাজ করে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তুমি আর ছবি আঁকো না, সে আপনার সাথে কোনো কথা বলবে না। সে ভেতরে ভেতরে নিজেকে ফাঁসি দিয়ে রেখেছে, তার ট্যালেন্টকে সে খুন করেছে শুধুমাত্র কিছু পয়সার জন্যে। যেখানে একটা ক্লাবে গিয়ে, নাইট ক্লাবে গিয়ে একজন ফুর্তি করতে 10,000 টাকা উড়িয়ে দেয়, সেখানে একটা ছেলের সারা মাসের রং তুলির খরচা বোধহয় 800 থেকে 900 টাকা, সেই টাকাটাও সে পায় না বা জোগাড় করতে পারে না তার পরিবারের চাপে। এর চেয়ে বড় ফ্যাসিস্ট শাসন আর কী হতে পারে? এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করার চেষ্টা করছি। আমরা জানি আমাদের প্রতিবাদে কোনো কিছুই হয়তো কাল থেকে বদলাবে না, কিন্তু যদি কোনো একটা মানুষ একটু ভাবার চেষ্টা করেন যে তার এক বিন্দু ভাবনায় হয়তো একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা কি, তিনি কাল থেকে আর সাম্প্রদায়িক রাজনীতির দিকে যাবেন না। তিনি কাল থেকে হয়তো এটা খোঁজার চেষ্টা করবেন যে আমার পাড়ার পাশের মানুষটার কাছে আমি কিভাবে দাঁড়াবো। এই দাঁড়ানোর জন্য তাকে কোনো রাজনৈতিক পার্টির সদস্য হতে হবে না। পার্টির থেকে দেশ বড়, এই কোয়েশ্চেনটাকে আজকে তুলে ধরার জন্য এবং দেশের সামনে ফ্যাসিজমের যে ভয়ঙ্কর বিপদটা রয়েছে, সেই বিপদটার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্যে আজকে আমরা একটা আহ্বান করছি। হয়তো আমরা একটা গর্জন করার চেষ্টা করছি। ক্ষুধাতর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন। সেই ভাত আর নুনের গল্পকে আমরা তুলে ধরছি। আমরা এই ধরনের যে কোনো রাজনৈতিক প্রচারের বিরোধিতা করছি যেখানে বলা হচ্ছে যে নুন রুটি খায়েঙ্গে মোদিজিকে জিতায়েঙ্গে। এটা কি কোনো ভারতবর্ষের অবস্থা যে মানুষ নুন রুটি খাবে আর ফ্যাসিস্ট শাসককে জেতাবে? কেন ভারতবর্ষের মানুষ ডাল খাবে না? কেন ভারতবর্ষের মানুষ সোয়াবিন খাবে না? কেন ভারতবর্ষের মানুষ মাছ খাবে না? কেন ভারতবর্ষের মানুষ মাংস খাবে না? কেন ডিক্টেট করে দেওয়া হবে তুমি কি খাবে না খাবে, তুমি কোন রাজনৈতিক দলকে ভোট দেবে না দেবে, তুমি কি বই পড়বে না পড়বে, তুমি কি চিন্তাধারাকে এনডোর্স করবে না করবে? আজকে দেখুন জেলে চলে গেছে ভারতবর্ষের বেস্ট ইন্টেলেকচুয়ালসরা। তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা যে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কেস দিচ্ছেন, কোনো প্রমাণ নেই। ফলে আপনি সাংবাদিকতা করছেন, কালকে পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যেতে পারে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। প্রমাণ করতে করতে 6-7 বছর চলে গেল, আপনার জীবন থেকে 7টা গোল্ডেন ইয়ার চলে গেল। এই যে ফ্যাসিজমের তীব্র আগ্রাসন, এর বিরুদ্ধে আমরা গর্জন করছি। এবং নরেশদা যেটা বললেন একদম ঠিক কথা, যে নাগরিক সমাজের যে আওয়াজটা, যাকে সবাই বলছে সাইলেন্ট মেজরিটি, তাহলে সাইলেন্ট মেজরিটির তো একটা ভয়েস আছে। সে শুধু তো ভোটার নয়, সে গিয়ে শুধু একটা যন্ত্রে টিপে দিচ্ছে ভোটে, ব্যাস হয়ে গেল, তার ডিউটি শেষ। পার্টিগুলো মানুষকে শুধু ভোটার বানিয়ে রেখেছে। আর আমরা আজকে বলছি সাধারণ মানুষকে আজকে নাগরিক হতে হবে, নাগরিক হতে হবে, নাগরিক হতে হবে। ভোটারের সাথে কিন্তু ভারত রাষ্ট্রের কোনো কোনো কন্ট্যাক্ট নেই, নাগরিকের সাথে আছে। যখন রাজতন্ত্র ছিল মানুষ প্রজা ছিল, কিন্তু যবে থেকে প্রজাতন্ত্র তৈরি হলো মানুষ নাগরিক হলেন। ফলে সেই মহান নাগরিকের, এই মহান দেশের মহান নাগরিকদের তীব্র জনজাগরণের একটা আওয়াজ আমরা আজকে তোলার চেষ্টা করছি আমাদের দুর্বল পদক্ষেপে। আমাদের ব্যাপারটা হচ্ছে সেই চার্লি চ্যাপলিনের হাঁটার মতো। চার্লি চ্যাপলিনকে হাঁটতে দেখলে আপনার মনে হবে সিনেমায় এক্ষুনি বোধহয় পড়ে যাবে, কিন্তু চার্লি চ্যাপলিন হেঁটে যায়। আমার ভারতবর্ষের মানুষও হেঁটে যায়। এত কিছু অত্যাচারের পরেও ভারতবর্ষের মানুষ হাসতে পারে, এটা তো একটা বিরাট ব্যাপার। আপনি দেখুন বাসগুলোতে আমরা কীভাবে যাই, যেন বাদুড়ের চেয়েও খারাপ অবস্থা। সেই বাস থেকে আমরা নামি, আবার আমরা কাজ করি, আবার আমরা
কাজে যেখানে কাজ করছি সেখানে কাজের লোককে স্যাটিসফাই করি, উৎপাদন করি, ভারতবর্ষের জিডিপি বাড়ে, তাহলে সমস্ত কিছু হয় নাগরিকের জন্য। তা সেই নাগরিককে আজকে মর্যাদায় ফেরাতে হবে। এবং দেশের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, ধর্ম রাজনীতির যে মেলবন্ধন, তার বিরুদ্ধে তীব্রভাবে না বলতে হবে। এই দুটো জিনিসকে, একটা হ্যাঁকে আর একটা নাকে আজকে মেলানোর জন্য আমরা কাজ করছি। আমরা সেই সংঘর্ষ নির্মাণের রাজনীতিকে বা সেই সংঘর্ষ নির্মাণের বোধকে আজকে তুলে ধরার চেষ্টা করছি, যে নাগরিক ফাঁসিবাদের বিরুদ্ধে সংঘর্ষ করবে, আবার নাগরিক একটা নতুন নির্মাণ করবে, যে নির্মাণ হবে আমার স্বপ্নের ভারত, সুন্দর ভারত। ধন্যবাদ।